আপনারা শুনছেন কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়। অস্থির গরম লাগছে, তাই ব্যালকনিতে এসে দাঁড়ালাম। গরমের আগে হয়তো অস্থির বিশেষণটা ঠিক যায় না, তবু আমি এমনই বলি। সত্যি কথা বলতে কি, আমি বিশেষণ প্রয়োগে একটু কাঁচা। এর কারণেই হয়তো জনবিমুখতা। কচ্ছপ যেমন করে তার হাত পা মাথা খোলসের মধ্যে গুটিয়ে নেয়, আমিও তেমনি মানুষের থেকে নিজেকে গুটিয়ে ফেলেছি বলা চলে। ও, ভুলে যাওয়ার আগে আমি নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি জেনন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জেনন। রসায়নের পর্যায় সারণীর 54 নম্বর মৌলটা আমি। নিষ্ক্রিয় গ্যাসের চেয়েও নিষ্ক্রিয়। এখন আমি দাঁড়িয়ে আছি 3 হাত বাই 2 হাতের গ্রিলে আটকানো খাঁচার মতো ব্যালকনিটায়। আকাশে নোংরা একটা চাঁদ উঠেছে। নগ্ন কর্কশ কোনো বৃদ্ধের মুখে যেন অজস্র বুলি রেখা। তবে আলোটা ভালোই লাগছে। হাওয়া বাতাস নেই বললেই চলে, তবে যেটুকু বাতাস আছে তাতে গাছের পাতাগুলো তীর তীর করে কাঁপছে। মাথার উপর চূড়ো করে চুলগুলো বাঁধা ছিল। রাবার ব্যান্ডটা টেনে টুনে মাথাটার ডানে বামে একবার ঝাঁকুনি দিলাম। সারা পিঠ ময় ছড়িয়ে পড়েছে আমার এলোমেলো চুলগুলো। সবাই বলে আমার চুলগুলো নাকি অনেক সুন্দর, অনেকটা ঢেউ খেলানো ভ্রমর কৃষ্ণকেশ। এরকমই বলে, মানে বলতো, এখন আর কেউ বলে না। ঢোক গিলতে গিয়ে বুঝলাম গলার কাছে শক্ত কিছু একটা দলা পাকিয়ে রয়েছে, কিছুতেই যাচ্ছে না। মাথার মধ্যে প্রচণ্ড শব্দ হচ্ছে, ফটফট ডানা ঝাপটানোর শব্দ। আমি 2 হাতে চুলগুলো টেনে ধরে মাটিতে বসে পড়লাম। জোছনার উজ্জ্বলতা ক্রমশ বেড়েই চলেছে, ঝাপসা হয়ে আসছে চারপাশ। বুড়ো কর্কশ চাঁদটা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। তার মুখের বিশ্রী ফাটলগুলো হা করে যেন গিলে খেতে চাইছে আমায়। এর 2-1 মিনিটের মাথায় আমি জ্ঞান হারালাম। কাউন্টলেস টেলসে আজ শুনছেন সুদূর বাংলাদেশ থেকে লেখিকা সময়িতা শর্মীর কলমে একটি অনন্য স্বাদের গল্প, আমি শুধু রইনু বাকি। অনেক অনেক ধন্যবাদ লেখিকাকে ওনার লেখাটি আমাদের উপস্থাপনা করার সুযোগ দেওয়ার জন্য। তাহলে আর দেরি না করে শুনেই দেখুন আজকের স্পেশাল গল্প, আমি শুধু রইনু বাকি। আমি জেনন। বর্তমানে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছি, 3য় বর্ষ। প্রিয় শখ বই পড়া এবং মিউজিক, গান গাওয়া। আমি একটু ইন্ট্রোভার্ট, আর আমি বেশিরভাগ জিনিসই ভুলে যাই। আবার কয়েকটা জিনিস আমি একদমই ভুলতে পারি না। সাধারণত বাড়ির সবাই কোথাও গেলে আমি বাড়িতেই থাকি একা, আর একাকিত্বের সঙ্গী হিসেবে বইকে বেছে নিই। সাধারণ বা পরিচিত লেখকদের প্রায় সব বই আমার পড়া হয়ে গেছে। যে কোনো একটা উক্তি বললে আমি বলে দিতে পারি এটা কোন বইয়ের। টেবিলে একটা পেপার ওয়েট নাড়াচাড়া করতে করতে এক নিঃশ্বাসে কথাগুলো বলল জেনন। মেয়েটার নিষ্প্রাণ চোখ দুটো কয়েক মিনিটের জন্য চকচক করে উঠল। টেবিলের ওপাশে বসা ডক্টর প্রজ্ঞা পারমিতা বোসের চোখ এড়াল না বিষয়টা। তিনি জিজ্ঞাসা করলেন, আর গান? কার গান পছন্দ তোমার? If tomorrow never comes, would you know how much I loved you? এক মুখ হাসি নিয়ে ডক্টর পারমিতা বললেন, তুমি কয়েকটা জিনিস ভুলতে পারছো না, সেগুলো কি জানতে পারি?
প্রশ্নটা খেয়াল করেনি জেনান, অথবা সে হয়তো সেটার জবাব দিতে ইচ্ছুক নয়। হঠাৎ বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল ভাঁজ করে 9টি আঙুল বাড়িয়ে দিল জেনান। 9? জেনান অনুচ্চ শব্দে হেসে উঠল। এ হাসি উন্মাদের হাসি হতেই পারে না। এ হাসি আলগা আবেগে উপচে পড়া কিশোরী কণ্ঠের মিষ্টি রিনরিনে হাসি। 9 জন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছি, প্রতিবারই মায়ের জোড়াজুড়িতে। প্রত্যেকবারই একই কথাগুলো আওড়েছি, প্রত্যেকবার এক গাদা ড্রাগস আর স্লিপিং পিলস নিয়ে বাড়ি ফিরেছি। কিন্তু এর পরেও 19-20 তো কিছুই হলো না। কোনো তফাৎ বুঝতে পারলাম না, কিন্তু সমস্যাগুলো রয়ে গেল। Am I really a psychopath? Well, I think so. কেটে কেটে কথাগুলো উচ্চারণ করল জেনান, যেন প্রতিটা শব্দের উপর সে আলাদা আলাদা জোর দিয়ে বোঝাতে চাইছে ওর অসহায়ত্বকে। ডক্টর পারমিতা হাতের বাঁ দিকের ড্রয়ারটা খুলে একটা সিগারেটের প্যাকেট বার করলেন। তারপর সেটা ঠেলে দিলেন জেনানের দিকে। জেনান একটা সিগারেট তুলে নিল। দেওয়ালে ঝোলানো নো স্মোকিং লেখাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সিগারেটটা ধরালো সে। তারপর চেয়ারে হেলান দিয়ে আপন মনেই বলতে শুরু করলো সে। আমার বাবা মা দুজনেই চাকরিজীবী, তাদেরকে কাছে পাই না বললেই চলে। খুব ছোটবেলা থেকেই একা থাকার অভ্যেসটা গড়ে নিতে হয়েছে। বাড়িতে বেশিরভাগ সময় আমি একাই থাকি। এমনই এক দুপুরবেলা বাবা মাকেও বাড়িতে নেই যথারীতি, সারা বাড়িতে আমি একা। ড্রয়িং রুমে বসে আমি ইউকেলেলে বাজাচ্ছিলাম। হঠাৎ মনে হলো আমার শোবার ঘর থেকে হুটুপুটির শব্দ আসছে। আমি ইউকেলেলেটা রেখে উঠতে যাই, দেখি কি হয়েছে। ঘরে গিয়ে দেখি সিলিং ফ্যানের ওপর বসে দুটো পাখি। কি পাখি ছিল আমার মনে নেই। আমার পায়ের শব্দে একটা পাখি তক্ষুনি উড়ে পালালো, আর একটা ঠায় বসে রইল। হঠাৎ আমার মনে হলো ফ্যানটা অন করলে কেমন হয়। তখনই সুইচ অন করে দিলাম। পাখাটা ফুল স্পিডে দেওয়া ছিল। হতভম্ব পাখিটা উঠতে যেতেই হঠাৎ পাখা ঝটপটানির তীব্র শব্দ, আর তার কিছুক্ষণ পরেই একসময় পাখার ধারালো ব্লেডে পাখিটার শরীর লেগে এক ফোঁটা উষ্ণ রক্ত এসে পড়ল আমার চোখের ওপর। সেই রক্ত ছিটকে পড়ল আমার বিছানার ওপর বিছিয়ে রাখা ধবধবে সাদা চাদরের ওপর। মাথা আলাদা হওয়া পাখিটা দুবার কেঁপে নিথর হয়ে পড়ে গেল মেঝেতে। অতটা রক্ত আমি এর আগে কখনো দেখিনি। আমি মূর্ছা গেলাম। খুব ধীরে ধীরে কথাগুলো বলছিল জেনান, অনেকটা স্মৃতিচারণের মতোই। একটানা কথা বলার জন্যই হোক বা অন্য যে কারণেই হোক, একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর কণ্ঠনালী ভেদ করে। কলমের পেছনটা টেবিলে ড্রপ করে শীষ বের করে আনেন ডক্টর প্রজ্ঞা পারমিতা। তারপর তেমনই হাসি মাখা মুখে প্রশ্ন করেন, তোমার কি এর আগে কখনো এমন প্যানিক অ্যাটাক হয়েছিল? না, সেইটাই প্রথমবার ছিল। আর তখন তোমার বয়স ছিল 6 বছর। 5 বছর। দুপাশে মাথা নেড়ে জবাব দেয় জেনান। ডক্টর পারমিতাকে এখনো কোনো ভুল তথ্য দেয়নি জেনান, অথবা তাকে বিভ্রান্ত করার বিন্দুমাত্র চেষ্টা করেনি। তার মানে বোঝা যাচ্ছে মেয়েটা এই ব্যাপারটা থেকে সত্যি বের হতে চাইছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জেনান এটা স্বীকার করেছে যে ও পুরোপুরি সুস্থ নয়। ডক্টর পারমিতার কাজ সহজ হয়ে গেল অবশ্য এতে। এখন শুধুমাত্র জেনানকে বেরিয়ে আসার পথটা দেখিয়ে দিতে হবে তাকে। ঘরটায় ভারী পর্দা টানা বলে নীলচে আলোয় সারা ঘর ভরে রয়েছে। ঘরময়ে একটা অদ্ভুত শীতলতা আর মৃতের নীরবতা।
ঘড়িটাও নিঃশব্দে শুধু একের পর এক সংখ্যা পাল্টে চলেছে। উঠে গিয়ে জেনানের কাঁধ স্পর্শ করলেন ডক্টর পারমিতা। সম্মোহিনী অথচ মিষ্টি স্বরে বললেন, তোমার আরো কিছু বলার আছে জেনান? আমাকে নিশ্চিন্তে সবটা বলো, আমি শুনবো। উপরে নিচে মাথা নেড়ে অদৃশ্য ঘাম মুছে জেনান বলতে শুরু করে। এরপর আমি প্রায় শুনতে পেতাম অসংখ্য পাখি একসাথে ডানা ঝাপটাচ্ছে, কর্কশ শব্দে কিচিরমিচির করছে, কাকা শব্দে সারা বাড়ি ভরে উঠেছে। ব্যাপারটা একদিন আমি মাকে বলি, এও বলি যে কেউ একটা ইনভিজিবল কোট পরে সারাক্ষণ আমাকে ফলো করছে। আমার মা তখন আমার সব কমিক বুক, হরের বুক আর সিডিগুলো ড্রয়ারে রেখে তালা আটকে দেয়। কিন্তু এতেও আমার ওসব দেখা বা শোনার কোনো হেরফের হলো না। কিন্তু মাকে বা বাবাকে আমি আর ওই কথাগুলো বললাম না। আমি কিন্ডার গার্ডেনে পড়েছি। ওখানকার বাচ্চাদের সাথে আমার ঠিক মিলতো না। ওরা ওদের মতো খেলতো আর আমি চুপচাপ বসে থাকতাম। বাচ্চারা বোধহয় আমাকে একটু ভয় পেত। আমার মনে আছে একবার একটা বাচ্চা আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি ডার্ক ম্যাজিক করো? আমাদের ছোটবেলায় হ্যারি পটারের দৌলতে ডার্ক আর্ট, ব্ল্যাক ম্যাজিক শব্দগুলো খুব কমন ছিল। আমি বললাম, না, ওগুলো তো ডাইনিরা করে। সেটা শুনে সে বলল, আমি জানি, ক্রুকশান ছাড়া তো কেউ আসে না তোমার কাছে। ক্রুকশাঙ্ক আমাদের স্কুলের কালো বেড়াল। টিফিনের ভাগ দিতাম বলে আমাকে বেশ পছন্দই করত, আর তাই আমার কাছে আসতো। ওই বাচ্চাটার নাম মনে আছে? জেনানের পাশের চেয়ারটায় বসেছিলেন ডক্টর পারমিতা। সেখান থেকেই প্রশ্ন করলেন তিনি। মেয়ে ছিল এটুকু মনে আছে, তবে নাম জানি না, জানবার ইচ্ছেও হয়নি। আচ্ছা, ওর সাথে পরে আর কখনো দেখা হয়েছে তোমার? ওই স্কুলে থাকাকালীন বেশ কয়েকবার দেখেছি, পরে আর দেখা হয়নি। তোমার স্কুলের নামটা জানতে পারি? শিওর, ওটা লিটল ফ্লাওয়ার ছিল। আমি সেখানে ক্লাস 8 পর্যন্ত পড়েছি। ভেরি গুড। তারপর? ডক্টর পারমিতার চোখে খানিকটা উৎসুক খেলা করে আবার হঠাৎ মিলিয়ে যায়। বাঁ হাতের অনামিকার ভাঙা নখটা খুঁটতে খুঁটতে আবার বলতে শুরু করে জেনান। এরপর আমি মডেল স্কুল অ্যান্ড কলেজ সেখানে ভর্তি হই ক্লাস 9-এ। বরাবরের মতোই আমার কোনো বন্ধু ছিল না। দীর্ঘদিন একা একা থাকার অভ্যাসের ফলে আমি বৃত্ত ভেঙে বেরোতে পারতাম না। আমি নিজেই কারোর সাথে খুব একটা মিশতে পছন্দ করতাম না। ওরাও আমাকে মুডি বা চুজি ভেবে এড়িয়ে যেতে শুরু করলো। এভাবে বছর কেটে গেল। আমি তখনও অদ্ভুত সেসব শব্দগুলো শুনতে পাই, অদৃশ্য কারো উপস্থিতি অনুভব করি এবং প্রায়ই মূর্ছা যাই। ক্লাস 10-এর মাঝামাঝি অবস্থায় আমাদের সেকশনে একটা নতুন ছেলে আসে, শান্তশিষ্ট, পড়ুয়ার স্বভাবের। ওর বাবার বদলির জন্য আমাদের স্কুলের মাঝামাঝি সেশনে ভর্তি হয়। ক্লাসের বাকিদের উদ্দাম বেপরোয়া ভাবের সাথে ওর প্রকৃতি ঠিক খাপ খায় না। টপারদের ফার্স্ট বেঞ্চ দুটো আর ব্যাক বেঞ্চারদের লাস্ট বেঞ্চ দুটো বাদ দিয়ে বাকিরা বসত। আমি বসতাম শেষের দিক থেকে তৃতীয় বেঞ্চটার কোণে। ক্লাসের সবচেয়ে অন্ধকার কোণ ছিল সেটা, যদিও ও আসলে টপারই ছিল। কিন্তু তখন আমাদের মিড টার্ম হয়ে গিয়েছিল, তাই সে খাতায় কলমে স্বীকৃতি পায়নি তখনও। বলেই খেলখেলিয়ে হেসে ওঠে জেনান। পরক্ষণেই নিজেকে সামলে আবার বলতে শুরু করে। ক্লাসে আমার পাশের জায়গাটা সাধারণত ফাঁকা থাকতো। আনাম এসে সেখানে বসা শুরু করলো। ও হ্যাঁ, বলা হয়নি, ওর নাম ছিল আনাম। আনামের সাথে টুকটাক কথার মাধ্যমেই আমাদের বন্ধুত্ব শুরু হয়। আমি নুডলস সহ্য করতে পারতাম না, আর আনামের ছিল সেটা সবচেয়ে প্রিয় খাবার। আমরা তাই টিফিন শেয়ার করতাম প্রায়। একদিন আনাম জিজ্ঞাসা করলো,
এই, তোর বন্ধু নেই? কারোর সঙ্গে কথা বলিস না, চুপচাপ বসে থাকিস এক কোণে? আর অমন একা একা ডাইনিদের মতোই বা ঘুরিস কেন? কারণ আমি ডাইনি, তাই। তুই ডাইনি? অট্টহাস্যে ফেটে পড়ে আনাম বলল, শোন, ডাইনি হতে গেলে ব্ল্যাক ম্যাজিক জানতে হয়, ভূত দেখতে জানতে হয়, আর সবচেয়ে বড় কথা, কিছু অশুভ জিনিসের সাথে ওঠা বসা করতে হয়। হয়তো, কিন্তু আমি এমন কিছু দেখি বা শুনি সেগুলোকে ঠিক সাধারণ বলা যায় না। এরপর আমি আনামকে বলেছিলাম ব্যাপারটা। সে বিশ্বাস করেছে কি করেনি আমার জানা নেই, তবে সে আমার কথাগুলোকে নেহাত কল্পনা বা ফ্যান্টাসি বলে উড়িয়েও দেয়নি। সে ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি আমার নিজের একার বৃত্ত থেকে আস্তে আস্তে বের হতে শুরু করলাম। পরীক্ষার রেজাল্ট অনেক ইমপ্রুভ করতে শুরু করলো। লাইফে কোথাও একটা পজিটিভ চেঞ্জও আসলো। অদ্ভুত শব্দ শোনা বা হঠাৎ মূর্ছা যাওয়া তখন প্রায় নেই বললেই চলে। একদিন আনাম আর আমি ক্যাম্পাসের বাইরে একটা ক্যান্টিনে যাচ্ছিলাম। আমার মনে আছে দিনটা ছিল সোমবার, কারণ আমরা শার্লক হোমসের সিরিজ নিয়ে কথা বলছিলাম। তখন প্রতি রবিবার একটা চ্যানেলে শার্লক হোমস দেখাতো এবং সিরিজটা আমাদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। আমরা কথা বলতে বলতে বেশ সতর্ক ও স্বাভাবিকভাবেই ওপারের ক্যান্টিনে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলাম। একটা গাড়ি এসে হঠাৎ আমাদের সামনে পড়ে। কিছু বোঝার আগেই আনামকে গাড়িটা চাপা দেয়। আনামের ঠিক পাশে দাঁড়িয়েছিলাম আমি, অথচ আমার কিছু হলো না। আনামের সাদা ইউনিফর্মটা গলগলিয়ে আসা গরম রক্তে ভিজে একসা হয়ে যাচ্ছিল। রক্ত গড়িয়ে গড়িয়ে রাস্তার কালো পিচে জমে গেল। রক্তের টক টক গন্ধে চারিদিকের বাতাস ভরে উঠল। মানুষজন ছুটে আসতে শুরু করল, অথচ আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। যেন কোনো অদৃশ্য ঘটনা বলে আমার চারপাশে ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে উপেক্ষা করে চলেছি আমি। প্রিয় বন্ধুটির জন্য ওই দিন আমার নির্দয় চোখ থেকে এক ফোঁটাও জল নেমে আসলো না। পাথরের মতো আমি দাঁড়িয়ে রইলাম। আশেপাশের লোকজন বোধহয় আনামকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আমি ঠিক কতক্ষণ পর জানি না, আবার জ্ঞান হারালাম। এতটা বলে থামল জেনান। তার মুখটা পাথরের মতো সাদা, সেই মুখে ভয়াবহ উদাসীনতা এবং কণ্ঠে কেমন একটা অপার্থিব নির্লিপ্ততা। আঙুলের ফাঁকে আঙুল রেখে সমস্তটা শুনছিলেন ডক্টর পারমিতা। হঠাৎ জেনানি তাকে প্রশ্ন করল, আমাকে আপনার ঠিক কেমন মানুষ মনে হচ্ছে বলুন তো? তুমি ঠিক কেমন মানুষ তা বোধহয় তোমার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। আমি ঠিক বলছি? গম্ভীরভাবে উপর নিচে মাথা নেড়ে জেনান আবার বলতে শুরু করে, আনাম মারা যাওয়ার ৪র্থ দিনের মাথায় আমি কাঁদলাম, প্রচণ্ড কাঁদলাম। আমার চোখেও এত জল ছিল। বরাবরের মতো আমার কান্নাগুলো, আমার কষ্টগুলো কেউ দেখল না। চার দেয়ালে ধাক্কা খেতে খেতে বাষ্প হয়ে উড়ে গেল। আমার আসল সমস্যা শুরু হলো তার কয়েকদিনের মাথায়। আমি পায়ের ধমনী কেটে সুইসাইড অ্যাটেম্প্ট করি, কিন্তু আমি তখন হঠাৎ অত রক্ত দেখে সেন্সলেস হয়ে যাই। সে যাত্রায়ও কিভাবে কিভাবে যেন বেঁচে গেলাম। আমি বারবার সেন্সলেস হয়ে যাই। এ ব্যাপারটায় আমার বাবা মা বোধহয় শান্তি পাচ্ছিলেন না। তখন তারা বারবার আমাকে ডাক্তার দেখাতে শুরু করে এবং প্রতিবারই তারা নার্ভাস ব্রেকডাউনের জন্য প্রচুর পিলস দিত, কাউন্সেলিং করার চেষ্টা করত। হয়তো আমার ব্যর্থতা ছিল অথবা তাদের ব্যর্থতা, কোনোটাই ফলপ্রসূ হলো না। আমি দ্বিতীয়বার আত্মহত্যার চেষ্টা করি স্লিপিং পিল খেয়ে। এসব ডাক্তার দেখানোর ফলে তখন আমার প্রচুর ঘুমের ওষুধ আর প্রেসক্রিপশন, তাই ওষুধ জোগাড় করতে আমার কোনো কষ্টই হলো না। আমি রাত 1টার দিকে রাতের খাবারের পর পিলগুলো খেয়ে ফেলি ওই দিন।
কিন্তু আমার মা কোনোভাবে বিষয়টি টের পায়। পরে আমাকে হাসপাতালে নিয়ে স্টমাক ওয়াশ করানো হয় এবং আবারও আমি বেঁচে যাই। এরপর থেকে বাবা মা দুজনেই আমার উপর অতিরিক্ত মনোযোগ দিতে শুরু করে। আমার মা তার চাকরিটা ছেড়ে দেয়, আমার তাদের সঙ্গ অসহ্য লাগতে শুরু করে। আমি ঠিক করি আমায় যে করেই হোক পালাতে হবে, এবং হাতের কাছে সবচেয়ে সহজ সমাধান ছিল ইউনিভার্সিটি। আমি সেখানে অ্যাডমিশন নিই এবং নানা অজুহাত দেখিয়ে হস্টেলে থাকতে শুরু করি। পরে মা অনেক সাধ্য সাধনা করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন আমায়, এই শর্তে যে আমাকে আমার মতো থাকতে দেওয়া হবে। হস্টেলে থাকার সময় থেকে আমি সিগারেট খাওয়া শুরু করি, কিন্তু কোনো কারণে সিগারেট না থাকলে বা শেষ হয়ে গেলে আমি আমার শরীর কাটতে শুরু করি, এবং প্রতিবারই বাঁ পায়ের ওই একই জায়গায়। আগে প্রচুর ব্যথা পেতাম এবং বিশ্রী দলা দলা থকথক করে লাল লাল রক্ত বেরোতো। এখন আর ব্যথা পাই না আগের মতো, রক্তও বের হয় না। আসলে আমি আমার নিজের জন্য অনেক ক্ষতিকর, আর আমার চারপাশে যারা আসে তাদের জীবনও ধূসর হয়ে যায়, পাথর হয়ে যায়। আমি স্লিপিং পিলের একটা কৌটো বালিশের তলায় রাখি, যে কোনো একদিন হয়তো কৌটোটা শূন্য হয়ে যাবে একেবারে। আমি ভেঙে গেছি, আমি ছড়িয়ে গেছি, আমি জড়িয়ে গেছি। জানি না কিভাবে কুড়িয়ে নিতে হবে নিজেকে। ফেরার পথটা আমার সত্যিই জানা নেই। দু হাতে মুখ ঢেকে ফেলে জেনান। প্রচন্ড বিধ্বস্ত লাগছে ওকে। রাজ্যের ক্লান্তি এসে জড়ো হয়েছে তার সমস্ত শরীরে। ডক্টর পারমিতা নিজের চেয়ারে ফিরে গেলেন। অদ্ভুত দৃঢ়তা মেশানো কণ্ঠে তিনি ডাকলেন, জেনান। মেয়েটা মুখ তুলে চাইল। ডক্টর পারমিতা বললেন, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? জেনান চোখ দুটো ছোট করে কিছু যেন একটা বুঝতে চাইছে। ডক্টর পারমিতা বললেন, তোমার কৌটোয় এমন কটা পিল আছে? 31টা। তুমি এখান থেকে সোজা বাড়ি যাবে এবং ঠিক 3 দিন বাদে এই সময় এখানে আমার সাথে দেখা করবে। আসার সময় মনে করে তোমার কৌটোটা নিয়ে আসবে। তুমি এ ধরনের আত্মহত্যার চেষ্টা কদিন যাই হয়ে যাক না কেন কোনোভাবেই করবে না। এটা চ্যালেঞ্জ রইল তোমার, অথবা বলতে পারো টাস্ক। আর তোমার কাছে একটা প্রশ্ন রইল আমার। আচ্ছা, তুমি এটা বলো তো, কেন তুমি বেঁচে থাকবে? হতভম্ব মুখে জেনান তাকিয়ে রইল ডক্টর প্রজ্ঞা পারমিতার দিকে। শোনো জেনান, এই পৃথিবীর আসলে সবাইকে দরকার নেই। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কেউ বাঁচতে চাইলে বা মুক্তি চাইলে তাকে সাহায্য করার ক্ষমতা আছে আমার, ব্যাস, এর বেশি কিচ্ছু নয়। তাহলে তুমি যদি তোমার প্রশ্নগুলোর উত্তর চাও, তবে আগে প্রমাণ করো তুমি যোগ্য। বাকি কথাগুলো না হয় পরদিন হবে। ভেতরে আসতে পারি? আবছা নীল ঘরটার দরজাটা আলতো ঠেলে জিজ্ঞেস করে জেনান। মিষ্টি হেসে ডক্টর পারমিতা বলেন, অবশ্যই। জেনান ভেতরে আসে। ফ্যাকাশে জিন্সের উপর একটা টকটকে লাল শার্ট পরেছে জেনান। পিঠের উপর অবাধ্য বেনিতে বাঁধা চুল, গোলাপি কপালে 2-1টা চূর্ণা চুলের আঁকি বুকি। জেনানকে দেখে ডক্টর পারমিতার মনে হলো যেন সদ্য ফোটা একটা গোলাপ ফুল। চেয়ারে বসতে বসতে জেনান একটা কৌটো টেবিলে রাখল। ডক্টর পারমিতা সেটা উপর নিচ করতেই ঝনঝন করে বেজে উঠল পিল ভর্তি কৌটো। কোমল গলায় প্রশ্ন করলেন পারমিতা, কেমন আছো জেনান? জেনান মাথাটা সামান্য ডান দিকে হেলিয়ে প্রশ্ন করল, আপনি?
ডক্টর পারমিতা হেসে বললেন, ভালো। আচ্ছা, তোমার মা কি তোমার সাথে এসেছেন? জেনান না সূচক জবাব দেয়। টেবিলের ওপরে রাখা ফোনের দিকে নির্দেশ করে ডক্টর পারমিতা জিজ্ঞেস করেন, তোমার মায়ের কোনো ছবি আছে ফোনে, বা আমাকে একটু দেখাতে পারবে তাকে? আমার মা ছবি তোলেন না। তোমার মায়ের সাথে কি কথা বলা যাবে, নাকি তিনি কথাও বলেন না? ডক্টর পারমিতার গলাও খানিকটা দৃঢ় হয়। জেনান চেয়ারে নিশ্চুপ বসে থাকে বিকারহীনভাবে। চলো আজ গল্প শোনা যাক। গল্পটা আমি যেমন জানি তেমন তুমিও জানো, যেহেতু গল্পটার বেশিরভাগ অংশই তুমি লিখেছ। আমার ভুল হলে তুমি শুধু শুধরে দেবে, এইটুকু তো তোমার কাছ থেকে আশা করতেই পারি, তাই না যামিনী? জেনান বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে তাকায় ডক্টর পারমিতার দিকে। ডক্টর পারমিতা চশমাটা খানিক চোখের দিকে ঠেলে বলতে শুরু করেন, তুমি তোমার মায়ের ছবি আমাকে দেখাতে পারো না, তার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারো না, কারণ তোমার মা তোমার সাথে থাকেন না। এমনকি তার কোনো ছবি বা চিহ্নই তোমার কাছে নেই। মা বলতে তোমার কাছে যা আছে তা হলো মস্তিষ্কের স্মৃতিকোষে জমিয়ে রাখা খুব ঘোলাটে, ক্ষীণ, অস্পষ্ট একটা ছবি। তোমার 3 বছর বয়সে তোমার মা বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকে তুমি তোমার বাবার সাথে থাকতে শুরু করো। তোমার বাবা যখন অফিসে যেত তখন তুমি বাড়িতে এক গৃহকর্মীর সাথে থাকতে, কিন্তু সেই মহিলা অন্য বাড়ির কাজ করে অথবা অন্য কাজের জন্যই তোমাকে আন্দাজ সকালে বেশ কিছুটা সময় একা ফেলে বাইরে যেত এবং বিকেলে 4-5টার সময় ফিরেও আসত। এই ব্যাপারটা তুমি দেখতে এবং জানতে। 3 বছরের বাচ্চার ব্রেইন এটাকে হয়তো অতটাও প্রয়োজনীয় তথ্য ভাবেনি তার বাবাকে বলার মতো। তোমার বাবা মা দুজনেই চাকুরিজীবী তুমি বলেছ, কিন্তু তোমার মা তোমাদের সাথে ছিলেন না, আর মা বিষয়টা নিয়ে আলোচনা করা তোমাদের বাড়িতে ছিল একটা বিরাট ট্যাবু। তাই তুমি কল্পনা করতে শুরু করলে তোমার মাকে। ইটস আ কাইন্ড অফ হ্যালুসিনেশন। তোমার একাকিত্বটা তুমি মাকে কল্পনা করে তাকে দেখে দূর করতে চাইতে, তাই তুমি তোমার আশেপাশে তোমার মাকে দেখতে পেতে। পাখির যে ব্যাপারটা সেদিন বলেছিলে তুমি, সেটাও তোমার শিশু মন কৌতূহলী হয়ে করে ফেলেছে। আর যেহেতু বাড়িতে আর কেউ ছিল না, তুমি অতটা রক্ত দেখে ভয় পাও এবং অজ্ঞান হয়ে যাও। পরে বুয়া তোমাকে প্রথম ওই অবস্থায় দেখতে পায়, আর তোমার মনে ওই দিনের পর থেকে একটা অপরাধ বোধ কাজ করে। তাই তুমি পাখির ডানা ঝাপটানোর শব্দ শুনতে পেতে তোমার কল্পনায়। দম নিলেন ডক্টর পারমিতা। জেনান টেবিলের উপর মাথা দিয়ে এক মনে শুনছিল। ডক্টর পারমিতা আবার বলতে শুরু করেন, তোমার প্রিয় সাবজেক্ট কেমিস্ট্রি। তোমার আসল নাম যামিনী, কিন্তু তোমার বাবা তোমাকে জেনি বলে ডাকেন। তুমি বলেছ তুমি ইন্ট্রোভার্ট, কিন্তু কথাটা পুরোপুরি ঠিক নয়। তুমি মানুষের সাথে, বিশেষত তোমার প্রিয় কেউ বাদে বাদবাকি সবার সাথে বাস্তব নিয়ে কথা বলতে বা মুখোমুখি কথা বলতে অনেক শাই, কিন্তু ভার্চুয়াল কোনো প্ল্যাটফর্মে তা নয়। সেখানে তুমি বেশ অ্যাক্টিভ। তোমার প্রিয় বই হ্যারি পটার। হ্যারি পটারেরও বাবা মা ছিলেন না, তোমারও বাবা মা বলতে গেলে থেকেও না থাকার মতোই নেই। তাই তুমি হ্যারি পটারের ম্যাজিক ওয়ার্ল্ডের মতো নিজেকে উইচ ভাবতে শুরু করো। এবার আসি তোমার স্কুলের ব্যাপারটায়। তোমার সাথে কেউ মিশতে চাইতো না, এটা সম্পূর্ণ ভুল। তুমি কারোর সাথে মিশতে চাইতে না কারণ মা বিষয়ক প্রশ্নের মুখোমুখি হতে তুমি মোটেও চাইতে না। তুমি তোমার বাবার নির্দেশ মোতাবেক
9 জনের কাছে নাম এন্ট্রি করিয়েছ, কিন্তু কনসাল্ট করিয়েছ মাত্র 3 জনের সাথে। তারপর তুমি তাদের দেওয়া ওষুধও খাওনি, কিন্তু এই কথা তুমি তোমার বাবার থেকে গোপন করো। এগুলো সবই আমি তোমার প্রেসক্রিপশন থেকে পাওয়া ডাক্তারদের কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছি। আর আমার মতে এই পুরো মানসিক রোগটাই তোমার মাকে কেন্দ্র করে, এবং যাতে তুমি সাইকিয়াট্রিস্ট অবধি পৌঁছতে পারো, এত কিছু ঘটে যাবে তোমার এই মানসিক সমস্যার জন্য, এটা ভাবনারও অতীত। চেষ্টা করলে মানুষ অনেক কিছুই পারে, তুমিও পারবে। আমাদের ব্যর্থ চেষ্টার ফল যে তোমাকে ভুগতে হবে, তার ফলে যে তোমার এমন কিছু হতে পারে, আমাদের সেটা ধারণা ছিল না। আমায় ক্ষমা করে দিও পারলে। ঘরের ভেতর উষ্ণ আবহাওয়া পাল্টে গেছে, যেন জমাট মেঘ করেছে ঘরে। যেরকম ঘন মেঘ আকাশে ঘিরে ধরলে পরমুহূর্তেই বৃষ্টি নামে, ঠিক সেই রকম এবার ডক্টর পারমিতা জেনানের দিকে তাকিয়ে আর্দ্র কণ্ঠে বলেন, তুমি সাইকো না, এটা মাইল্ড এপিলেপসি। মেডিসিন ঠিকভাবে নিলে কোনো সমস্যা হবে না, আমায় বিশ্বাস করো। একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি তোমায় আশ্বস্ত করছি। শুধু তুমি আত্মহত্যার চিন্তা বা চেষ্টা কোনোটাই করো না। দেখো জীবনটা কি সুন্দর, তোমার এখনো তো কত কিছু করা বাকি। জেনান শুধু মুখটা তুলে বলল, আমি কোনো কিছুকেই দোষ দিই না। মানিয়ে নেবার একটা অদ্ভুত ক্ষমতা আমার আছে। জানি হয়তো কোনো কিছুই ভেঙে গেলে আর জোড়া লাগে না, কিন্তু সত্যি কি লাগে না? একবার আপনারা ভেবে দেখতে পারতেন। চেয়ার ছেড়ে উঠে পড়ছিল জেনান। পারমিতা তার দিকে অশ্রু সজল চোখে চেয়ে রয়েছেন। আর যাবার আগে আমি কি একবার আপনাকে জড়িয়ে ধরতে পারি? মাথা নিচু করে প্রশ্নটা করে জেনান। পারমিতা উঠে এসে 2 হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেন মেয়েকে। তার চোখ দিয়ে অবিরাম অশ্রু বয়ে চলেছে। জেনানের গালেও লাগছে উষ্ণ অশ্রুর ছোঁয়া, কিন্তু অশ্রুতে এমন রক্তের মতো টক টক গন্ধ কেন? অবাক হয়ে জেনান মায়ের মুখের দিকে তাকায়। ডক্টর পারমিতার চোখ বেয়ে যে তরল পদার্থটা নেমে আসছে, ওটা উষ্ণ দুঃখ নাকি তীব্র ব্যথা সঞ্চিত লাল রক্ত? জেনান বোঝে না, বুঝতে চায়ও না। এই পৃথিবীতে যে সবচেয়ে কম জানে, কম বোঝে, কম দেখে, সেই সবচেয়ে বেশি সুখী। দূরে কোথাও ক্ষীণ সুরে গান বাজছে, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি। যা ছিল তা গেল চলে, রইল যা। একটা দীর্ঘশ্বাস অজান্তেই বেরিয়ে আসে জিনানের মুখ থেকে। তার মাথার ভেতর ক্রমাগত বেজে চলেছে, আমি শুধু রইনু বাকি। আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি। যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি। আমি শুধু রইনু বাকি। আমার বলে ছিল যারা, আর তো তারা দেয় না সাড়া। আমার বলে ছিল যারা, আর তো তারা দেয় না সাড়া। কোথায় তারা, কোথায় তারা, কেঁদে কেঁদে কারে ডাকি। আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি। বল দে
যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি, আমি শুধু রইনু বাকি। আজ শুনলেন সময়িতা শর্মীর কলমে আমি শুধু রইনু বাকি। আজকের গল্প পাঠে ছিল শঙ্খ, গল্প কথক অর্থাৎ জেনেনের চরিত্রে সায়নী, ডক্টর পারমিতার চরিত্রে ছিল অমৃতা, আনামের চরিত্রে সুশ্রীক, ছোট বাচ্চার চরিত্রে দিব্যানী। আমি শুধু রইনু বাকি এই গানটি গেয়েছে সুরুচি। স্ক্রিপ্টিং এবং সাউন্ড ডিজাইন সুশ্রীক। প্রচার অলঙ্করণে অর্ক। বিশেষ ধন্যবাদ জানাই প্রজ্ঞা এবং লেখিকা সময়িতা শর্মীকে আমাদের পাশে থাকার জন্য। সূত্রধার ছিলাম আমি শুভঙ্কর। সমগ্র পরিকল্পনা এবং উপস্থাপনায় টিম কাউন্টলেস টেলস। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।